আজ আমরা ইতিহাস বিষয়ের একটা ধারাবাহিকতার ক্লাস নেওয়ার চেষ্টা করব। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় ইতিহাস থেকে প্রশ্ন আসেই। সম্প্রতি স্কুল সার্ভিস কমিশনের যে গ্রুপ সি এবং ডি নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছে, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস যে বিষয়টি রয়েছে, সেখানে ইতিহাস, ভূগোল এবং ভারতের সংবিধান থেকে প্রশ্ন আসার কথা। তাই আমরা আজকে একটি ক্লাসে ইতিহাসের প্রধান বৈশিষ্ট্য যেমন ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা অনুসারে ভারতের ইতিহাস পর্যালোচনা করার চেষ্টা করব। শুধুমাত্র একটা ইতিহাসের লিঙ্ক দেওয়ার চেষ্টা করব। আজ আমরা দেখে নেই যে ভারতের ইতিহাসের ধারাবাহিকতা কোথায়। ইতিহাস এমন একটি বিষয় যা যেমন সত্য তেমনি ধারাবাহিক, তেমনি নিরপেক্ষ। এই ইতিহাস যদি আমরা দেখি, তিনটে ভাগে ইতিহাসকে আপাতদৃষ্টিতে ভাগ করা যায়। একটা প্রি হিস্ট্রি, একটা প্রোটো হিস্ট্রি, আর একটা হচ্ছে হিস্ট্রি। প্রি হিস্ট্রি অর্থাৎ যে ইতিহাস লেখা নেই, শুধু রয়েছে কিছু চিহ্ন, অনেক আগের ইতিহাস। প্রোটো হিস্ট্রি অর্থাৎ যে ইতিহাস লেখা আছে, আমরা পড়তে পারি না। আর হিস্ট্রি হচ্ছে যার নিদর্শন রয়েছে, যার লেখা আমাদের, যার ভাষা আমাদের, যা আমরা পড়তে পারি, লিখতে পারি, বলতে পারি। প্রি হিস্ট্রি অর্থাৎ যে ইতিহাস শুধুমাত্র কিছু চিহ্নের উপর নির্ভর করতে হচ্ছে। প্রোটো হিস্ট্রি লেখা আছে কিন্তু পড়তে পারছি না আমরা, হরপ্পা মহেঞ্জোদারোর ইতিহাস। আর হিস্ট্রি হচ্ছে আমাদের ঋগ্বৈদিক যুগের যে ইতিহাস, সেই ইতিহাস যেটা আমরা পড়তে পারছি, আমরা লিখতে পারছি, জানতে পারছি, সেটাই হচ্ছে হিস্ট্রি। এবার ভারতের ইতিহাসের লিঙ্কটা কোথায় সেটা আমরা একটা দেখে নেওয়ার চেষ্টা করব। হরপ্পা মহেঞ্জোদারো মেহেরগড় সভ্যতা, যে আদি সভ্যতার সঙ্গে আমাদের এই ঋগ্বৈদিক সভ্যতার সরাসরি সংযোগ নেই। সেই সভ্যতাকে আমরা খুঁজে পেয়েছি, সেই সভ্যতাকে আমরা আবিষ্কার করেছি মাটি খুঁড়ে। সেই সভ্যতার সঙ্গে আমাদের এই ঋগ্বৈদিক সভ্যতার সরাসরি সম্পর্ক নেই। আজ আমরা যে জনজাতি টিকে রয়েছি, সেটা সেই ঋগ্বৈদিক সভ্যতার আমরা প্রতিনিধি, বা সেই সভ্যতারই ধারাবাহিকতার বহিঃপ্রকাশ। তেমনি দেখো, হরপ্পা, মহেঞ্জোদারো, মেহেরগড় এই সভ্যতাগুলির পর একটা ব্রেক, তারপরে আসলো আমাদের ঋগ্বৈদিক সভ্যতা। ঋগ্বৈদিক সভ্যতায় ভারতের রাজনৈতিক পরিকাঠামো, ভারতের রাজনৈতিক অঙ্গন কেমন ছিল সেটা জানার জন্য সবার প্রথমেই আমাদের আশ্রয় নিতে হচ্ছে এই ষোড়শ মহাজনপদের। ষোড়শ মহাজনপদ বর্তমান ভারতের যে স্ট্রাকচার, বর্তমান ভারতের যে কাঠামো বা ঐতিহাসিক ভারতের যে কাঠামো, তা বিশ্লেষণ করতে গেলে এই ষোড়শ মহাজনপদ অর্থাৎ 16টি জনপদের ইতিহাস আমাদের পড়তে হয়। এই 16টি জনপদের ইতিহাস আমাদের পড়তে হয়। এই 16টি জনপদের রাজাদের মধ্যে যে প্রদেশের রাজা বিখ্যাত, তিনি ভারতের রাজা বলে পরিগণিত হতেন, এবং তার নামেই গোটা ভারতের একটা পরিচিতি আসতে শুরু করলো। ষোড়শ মহাজনপদ কি? ষোড়শ মহাজনপদ খ্রিস্টপূর্ব অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের আগে গোটা ভারতে এই 16টি জনপদকে কেন্দ্র করে তাদের রাজারা গোটা ভারতের রাজনৈতিক কর্মকাণ্ড চালাতেন। এই ষোড়শ মহাজনপদ এগুলির মধ্যে কি কি রয়েছে দেখো, এটা মনে রাখার একটা সহজ কৌশল রয়েছে। কাশী, কোশল, অঙ্গ, মগধ, কাশী, কোশল, অঙ্গ, মগধ, কাশী, কোশল, অঙ্গ, মগধ, ব্রিজি, মল্ল, চেদি, ব্রিজি, মল্ল, চেদি, বৎসকুরু, পাঞ্চালী, বৎসকুরু, পাঞ্চাল, বৎসকুরু, পাঞ্চাল, মৎস্য, সুরসেন, অবন্তী, অস্মক, মৎস্য, সুরসেন, অবন্তী, অস্মক, গান্ধার, কম্বোজ। এরকম চারটে, তিনটে, তিনটে, চারটে, দুইয়ে, এইভাবে যদি আমরা মনে রাখার চেষ্টা করি, তাহলে সহজেই ষোড়শ মহাজন সম্পর্কে আমরা জানতে পারবো, এবং ষোড়শ মহাজনের নামগুলো আমাদের মনে থাকার একটা সহজ উপায় হবে। এই ষোড়শ মহাজনপদ গোটা ভারতের বিভিন্ন এলাকার মধ্যে
অবস্থান করত। এই ষোড়শ মহাজনপদের মধ্যে এই যে মগধ, বিহারের এই মগধ হিট করে যায়। এই মগধের রাজার ইতিহাসটাই আমরা কিন্তু মূলত পড়ছি। তার ইতিহাস, তার রাজ্য দখল, তার রাজ্য বিস্তার, এই মগধ কেন্দ্রিক যে ইতিহাস, এটা ভারতের ইতিহাসের একটা ধারাবাহিকতার সূচনা বলে মনে করা হয়। এবার দেখো এখানে এই যে মেহেরগড় এবং হরপ্পা সভ্যতা, তারপরে এখানে একটা ব্রেক, অর্থাৎ এই সভ্যতাকে আমরা খুঁজে পেয়েছি। আর ঋক বৈদিক সভ্যতা কিন্তু এখনো তার ধারাবাহিকতা চালিয়ে যাচ্ছে। এই ঋক বৈদিক যুগ থেকে একদম স্বাধীন ভারত, অর্থাৎ আজ 2025, এই যে ধারাবাহিকতার যে ইতিহাস, সেটা আমরা আজ এক নজরে জানার চেষ্টা করব। ঋক বৈদিক যুগ, এই ঋক বৈদিক যুগের মধ্যে ষোড়শ মহাজনপদ হিট করলো, যা আমরা একটু আগে পড়লাম। তারপরে ষোড়শ মহাজনপদ অনেকদিন ধরে চলার পরে হর্ষবর্ধন, শশাঙ্কের একটা ইতিহাস রয়েছে। তারপরে পাল, প্রতিহার, রাষ্ট্রকূট, এই যে ইতিহাসটা ধারাবাহিকতা ইতিহাসের একটা অঙ্গ। তার মধ্যে এই যে পাল, এটা হচ্ছে আমাদের বিহার বঙ্গ কেন্দ্রিক ইতিহাসের ধারাবাহিকতা। এই যে ঋক বৈদিক যুগ থেকে পাল, প্রতিহার, রাষ্ট্রকূট বা আধুনিক ভারত পর্যন্ত আমরা যদি দেখি, তাহলে ভারতে অনেকগুলি আক্রমণ হয়েছিল, বিদেশি আক্রমণ হয়ে গেছিল, তারা হয়তোবা ফিরে চলে গেছিল বা ভারতীয় হয়ে গেছিল, সেটা আলাদা প্রসঙ্গ। তাহলে দেখো ভারতীয়দের ইতিহাসের ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রথম যে জাতিটি আক্রমণ করেছিল সেটা হচ্ছে পার্সিয়ান জাতি, ভারতকে আক্রমণ করলো। তারপরে মেসিডোনিয়ানরা ওরা আক্রমণ করলো, ইন্দো গ্রিক আক্রমণ করলো, স্কাইথিয়ানরা আক্রমণ করলো, কুষাণরা আক্রমণ করলো, হুনরা আক্রমণ করলো। এই হচ্ছে প্রাচীন ভারতের আক্রমণের ইতিহাস, সেটা আমরা পরবর্তী কোনো ক্লাসে বিশ্লেষণ করার চেষ্টা করব। তাহলে ঋক বৈদিক যুগ থেকে একদম পাল, প্রতিহার, অর্থাৎ পাল, বাংলার ইতিহাস যদি দেখি, পাল, শশাঙ্কের পরে এই যে পাল, এই অংশের মধ্যে আমরা যদি দেখি, এখানে অনেকগুলো বিদেশি আক্রমণ হয়েছিল। পার্সিয়ানরা আক্রমণ করেছিল, মেসিডোনিয়ানরা আক্রমণ করেছিল, ইন্দো গ্রিক আক্রমণ করেছিল, স্কাইথিয়ান বা শকরা আক্রমণ করেছিল, কুষাণরা আক্রমণ করেছিল, হুনরা আক্রমণ করেছিল। এখানে একটা প্রশ্ন আসতেই পারে, ভারতের কোন বিদেশি জাতি প্রথম ভারতে আক্রমণ করেছিল? সেক্ষেত্রে কিন্তু পার্সিয়ানরা হবে। এবার চলে আসি পরের বিষয়ে। হ্যাঁ, এই যে মগধের যে ইতিহাস, সেই মগধের ইতিহাস আমাদের জানতে গেলে সেখানে রাজবংশগুলি সম্পর্কে একটু স্বচ্ছ ধারণা আমাদের থাকা উচিত। দেখো এক্ষেত্রে কি রয়েছে, মগধ অর্থাৎ বিহার কেন্দ্রিক যে ষোড়শ মহাজনপদ, তার মধ্যে মগধ খুব গুরুত্বপূর্ণ। এই মগধের রাজবংশের ইতিহাস যদি আমরা দেখি, এখানে কতগুলি রাজবংশ রাজত্ব করেছিল একদম গুপ্ত পর্যন্ত যদি দেখি, সেটা মনে রাখার একটা সহজ কৌশল হচ্ছে হা শি না মা মা শি কেন গো, হাসি না মা শি কেন গো। অর্থাৎ এক্ষেত্রে দেখো, হাতে হর্যঙ্ক, শীতে শিশুনাগ, নাতে নন্দ, মাতে মৌর্য, শীতে শুঙ্গ, কেনতে কান্য, গোতে গুপ্ত। একদম মগধের একটা বিস্তীর্ণ সময়ের ইতিহাস জানার জন্য আমাদের এই লাইনটা যদি আমরা মনে রাখি, তাহলে কিন্তু খুব সহজে মনে রাখা যাবে। হা শি না মা শি কেন গো। এখানে হর্যঙ্ক ইতিহাস থেকে, হর্যঙ্ক বংশের ইতিহাস থেকে একদম গুপ্ত বংশের ইতিহাস, অর্থাৎ যীশুখ্রিস্টের জন্মের 544 বছর আগের থেকে, প্রায় 600 বছর থেকে যীশু খ্রিস্টের জন্মের 600 বছর পর, অর্থাৎ 6-6-1200 বছরের একটা ধারাবাহিক ইতিহাস আমাদের এখানে লুকিয়ে রয়েছে, যা আমাদের ভালোবেসে পড়তে হবে। তার ভিতর থেকে যে প্রশ্নগুলি আসে সেগুলো আমাদের জানার চেষ্টা করতে হবে। দেখো হর্যঙ্ক বংশ অর্থাৎ মগধের প্রথম যে রাজবংশ যদি আমরা দেখে নিচ্ছি, সেটা হচ্ছে হর্যঙ্ক বংশ। সেটা যীশু খ্রিস্টের জন্মের 544 খ্রিস্টপূর্বাব্দ থেকে 412 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত টিকে ছিল। হর্যঙ্কের পরের যে বংশটি এসেছিল সেটি হচ্ছে শিশুনাগ বংশ। শিশুনাগ বংশের পরের যে ইতিহাস বংশ এসেছে সেটা হচ্ছে নন্দ বংশ। নন্দের পরে হচ্ছে মৌর্য বংশ, এবং তারপরে শুঙ্গ ডাইনেস্টি অর্থাৎ শুঙ্গ বংশ, কান্য বংশ, তারপরে গুপ্ত বংশ। এই সামগ্রিক ইতিহাস আমরা পরবর্তী কোনো ক্লাসের মধ্যে আলাদা আলাদাভাবে পড়ার চেষ্টা করব। আজকে ওই যে একটা কথা বলেছি যে আজকে আমরা ধারাবাহিক ইতিহাস খোঁজার চেষ্টা করব, সেই দেখো ধারাবাহিক ইতিহাস। এক্ষেত্রে দেখো আগের স্লাইডে আমরা কি দেখলাম, আগের স্লাইডে আমরা দেখলাম যে হরপ্পা, মহেঞ্জোদারো, মেহেরগড়, তারপরে একটা ব্রেক, তারপরে ঋক বৈদিক সভ্যতাতে গড়ে উঠলো ষোড়শ মহাজনপদ। সেই ষোড়শ মহাজনপদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মহাজনপদ হলো মগধ।
সেই মগধের ইতিহাস যদি আমরা দেখি, সেখানে দেখা যাচ্ছে কতগুলি রাজবংশ রাজত্ব করেছিল: হর্যঙ্ক, শিশুনাগ, নন্দ, মৌর্য, শুঙ্গ, কান্য, গুপ্ত। এখানে দেখো একটা 1200 বছরের একটা ধারাবাহিক ইতিহাস আমরা পেলাম, যদিও কিছুটা ফাঁকফোকর রয়ে গেছে, সেটা আমরা পরবর্তী কোনো ক্লাসে ধারাবাহিকভাবে আরো বিশ্লেষণাত্মকভাবে আলোচনা করব। এবার দেখো হর্যঙ্ক বংশ যেটা, সেই হর্যঙ্ক বংশের ক্ষেত্রে প্রথম যদি আমরা রাজা দেখি, তিনি হচ্ছেন বিম্বিসার। এই বিম্বিসার যীশুখ্রিস্টের জন্মের 544 বৎসর থেকে যীশুখ্রিস্টের জন্মের 492 খ্রিস্টপূর্বাব্দ অর্থাৎ জন্মের আগ পর্যন্ত রাজত্ব করেছিলেন। তারপরেই তার পুত্র অজাতশত্রু, উদয়ন, অনিরুদ্ধ, মুন্ডা, নাগদশক। এই হচ্ছে হর্যঙ্ক বংশের একটা আউটলাইন ইতিহাস। এই বিম্বিসার, অজাতশত্রু যারা শ্রেণিক এবং কণিক নামে পরিচিত, তারপর উদয়ন আসলেন, অনিরুদ্ধ আসলেন, মুন্ডা আসলেন, নাগদশক আসলেন। এই একটা ইতিহাস যেটা হর্যঙ্ক বংশের ইতিহাসের প্রতিবিম্ব। তারপরে আসি শিশুনাগ। শিশুনাগ বংশের দুজন রাজা সেক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। তিনি হচ্ছেন এই এক শিশুনাগ নিজে, আর একজন হচ্ছে কালাশক। এক্ষেত্রে কিন্তু একটা প্রশ্ন আসতে পারে যে অড ওয়ানের মধ্যে যে কালাশক কিন্তু মৌর্য বংশের রাজা নন, তিনি হচ্ছেন কোন বংশের রাজা? শুঙ্গ বংশের রাজা। অর্থাৎ অশোকের পাশে যদি কালাশক থাকে, তাহলে কিন্তু কখনোই ভাবা উচিত হবে না যে ইনিও মৌর্য বংশের রাজা। তাহলে দেখো শিশুনাগ বংশের দুজন রাজা, শিশুনাগ বংশের একজন হচ্ছে শিশুনাগ, আর একজন হচ্ছে কালাশক। তারপরে আসছে নাতে হচ্ছে নন্দবংশ। নন্দবংশ যীশুখ্রিস্টের জন্মের কতদিন থেকে? যীশুখ্রিস্টের জন্মের 345 বছর থেকে 321 বছর, এই সময়ের মধ্যে কি করলো? এই নন্দবংশ রাজত্ব করলো। নন্দবংশের প্রথম রাজা হচ্ছে মহাপন্ত নন্দ, আর শেষ রাজা হলেন কে? ধননন্দ। এ সময় আক্রমণ ঘটেছিল আলেকজান্ডারের, আলেকজান্ডার। এক্ষেত্রে বুকেফিলাস, তারপরে রাজা অম্ভি, পুরু, হিদাসপসের যুদ্ধ, এগুলো আমাদের একটু দেখে নিতে হবে। অম্ভি ছিলেন সেই রাজা যিনি প্রথম আলেকজান্ডারের বর্ষা স্বীকার করেছিলেন, আর পুরু ছিলেন সেই রাজা যিনি আলেকজান্ডারকে বাধা দিয়েছিলেন, যিনি হিদাসপসের যুদ্ধ করেছিলেন। যুদ্ধে পরাজিত হলেও তিনি কিন্তু একটা বীরত্বের ইতিহাস রেখে গিয়েছিলেন। তার প্রাদুর্ভাব ঘটেছিল কৌটিল্য, চন্দ্রগুপ্ত মৌর্যের এবং সেলুকাস, নিকেটার এবং হেলেনা। এদের একটা ইতিহাস আমাদের একটু জেনে নিতে হবে। তারপরে আসছে হচ্ছে এই যে ষোড়শ মহাজনপদের তৎকালীন রাজধানী কি ছিল আর বর্তমান তার অবস্থান কি ছিল, সেটা আমরা একটু স্লাইডের মধ্যে দেখে নেওয়ার চেষ্টা করছি। দেখো এখানে 16টি রাজবংশ রয়েছে, 16টি মহাজনপদ রয়েছে। এই 16টি মহাজনদের রাজধানীও দেওয়া রয়েছে, এবং রাজধানী যেমন দেওয়া রয়েছে তেমনি আবার তার বর্তমান স্থানও দেখানো হয়েছে এখানটায়। তারপরের স্লাইডে আসি। দেখো ম্যাপের মধ্যে একদম এই যে দেখো ব্রিজি, অঙ্গ, মগধ, কাশী, মল্ল, পাঞ্চাল, কোশল, একদম এই সাইডে দেখো গান্ধার, কম্বোজ, এবং দক্ষিণ ভারতে অসমক, এখানে অশোকা দেখাচ্ছে ইংরেজিতে, চেদি, অবন্তী। এই ষোড়শ মহাজন পদগুলির মধ্যে কেন্দ্র করেই গড়ে উঠেছিল ভারতের ইতিহাস। সেই মগধ হচ্ছে এখানকার ষোড়শ মহাজন পদের মধ্যে একটি হিট রাজবংশ। সেই মগধকে কেন্দ্র করেই গড়ে উঠল পরবর্তী ইতিহাস। এই ষোড়শ মহাজন পদের মধ্যে দেখো এই যে অসমক যেটা রয়েছে, এটি গোদাবরী নদীর তীরে অবস্থান করেছিল, এবং দক্ষিণ ভারতের একটি মাত্র মহাজনপদ। তার মধ্যে ব্রিজি এবং মল্ল, এই যে ব্রিজি এবং মল্ল ছিল প্রজাতান্ত্রিক, আর বাকিগুলো ছিল হচ্ছে রাজতান্ত্রিক। তাহলে এইখানকার ষোড়শ মহাজনপদের মধ্যে উত্তরতম কোনটি? কম্বোজ। দক্ষিণতম কোনটি? অসমক। পূর্বতম ব্রিজি। তারপরে দেখো আসলে কি যে কোন দুটি প্রজাতান্ত্রিক? এই ব্রিজি এবং মল্ল প্রজাতান্ত্রিক, বাকিগুলো হচ্ছে রাজতান্ত্রিক। এবং ষোড়শ মহাজনপদের মধ্যে কোনটি সব থেকে বেশি প্রভাব বিস্তার করে? সেটি হচ্ছে মগধ। তারপরে আমরা চলে আসলাম হচ্ছে ইতিহাসের হিসেবটা আমরা একটু দেখে নেই। দেখো এখানে প্রি হিস্ট্রি, প্রোটো হিস্ট্রি, হিস্ট্রি। এই যে মেহেরগড় সভ্যতা
হরপ্পান সভ্যতা, সিভিলাইজেশন। হরপ্পানের লেখা রয়েছে, পড়তে পারেনি, এটা হচ্ছে প্রোটো হিস্ট্রি। আর মেহেরগড়ের তেমন লেখা উন্নত হয়নি, তাই এটা হচ্ছে প্রি হিস্ট্রি বা তার আগের যে প্রস্তর যুগ যেগুলো রয়েছে, শুধুমাত্র চিহ্ন যেগুলো রয়েছে সেগুলোতেই হচ্ছে তোমার প্রি হিস্ট্রি। আর বেদিক যুগের যে ইতিহাস সেটা হচ্ছে হিস্ট্রির মধ্যে পড়েছে। বেদিক যুগের ইতিহাস পড়তে গেলে ওই যে ষোড়শ মহাযান পদকে দেখতে হচ্ছে। ষোড়শ মহাযান পদের যে রাজবংশগুলি সেটা কি হচ্ছে, এখানে দেখ হর্যঙ্ক, শিশুনাগ, নন্দ, মৌর্য, গুপ্ত, হুনদের আক্রমণ, তারপরে কনৌজের উত্থান, থানেশ্বরের উত্থান, বাংলার গৌড়ের উত্থান, তারপরে গোটা ভারতব্যাপী পাল, প্রতিহার, রাষ্ট্রকূটের একটা ইতিহাস। এই ইতিহাস পড়লে একটা ধারাবাহিক ইতিহাসের পরিচয় পাওয়া যায়। এখানে আবার চলে আসি, এই যে বিসি, এডি, সি, বিসি, এই ব্যাপারটা কি? বিসি হচ্ছে বিফোর সেঞ্চুরি ইরা বা বিফোর ক্রাইস্ট বলা হয়ে থাকে, অর্থাৎ খ্রিস্টপূর্বাব্দ, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের আগের ইতিহাস, আগের সময়টা। এডি, এডি ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে একটা ডেথ বলে অনেকে মনে করেন, কিন্তু আসলে এডি হচ্ছে অ্যানো ডোমিনি বা যুগ সন্ধিক্ষণ। অর্থাৎ এক্ষেত্রে একটা যুগের সঙ্গে আর একটা যুগের মিলন ঘটানো হয়েছে। এখানে যীশু খ্রিস্টের মৃত্যুর সঙ্গে এই এডির কোনো সম্পর্ক নেই, সম্পর্কটা শুধু হচ্ছে জন্মের আগে, জন্মের পরে, অ্যানো ডোমিনি অর্থাৎ যুগ সন্ধিক্ষণ। সি, এখন আধুনিক ইতিহাস বইগুলোতে বিশেষত ইংরেজি মাধ্যমে দেখা যাচ্ছে যে বিসির পরিবর্তে সি অর্থাৎ সেঞ্চুরি এরা হিসাবে এটা লেখা হয়, অর্থাৎ একই ব্যাপার, সে যীশু খ্রিস্টের জন্মের আগে, আর বিসি হচ্ছে যীশু খ্রিস্টের জন্মের পরের ইতিহাস। আগে যেটা এরকম লেখা হতো এখন সেটা এরকমই লেখা হয়, এর বাইরে এর কোনো বোঝার ব্যাপার নেই। তাহলে দেখো হুনদের আক্রমণের পরে তারপরে এখানে কৌনজ এবং থানেশ্বর গৌড় এদের একটা ইতিহাস থাকছে, সেটা আমাদের দেখে নিতে হচ্ছে। তারপরে পাল, প্রতিহার, রাষ্ট্রকূটের ইতিহাস। ভারতে এই সময় বিশেষত আক্রমণগুলো এদিক থেকে হতো, মধ্য এশিয়া, সৌদি আরব, এই এরিয়াগুলো থেকে হতো। হ্যাঁ, এবার যে ইতিহাসটা আমরা ঢুকবো, দেখো পাল, প্রতিহার, রাষ্ট্রকূট বা প্রাচীন ভারতের ইতিহাস তো আমরা মোটামুটি দেখলাম। এবার ভারতবর্ষের মধ্যযুগের ইতিহাসে আমাদের ঢুকতে হবে। সেই ঢোকার আগে হযরত মুহাম্মদ, খলিফা, এই ব্যাপারটা আমাদের একটু দেখে নিতে হবে। কারণ ভারতের সুলতানি যুগে দেখা গেছে যে খলিফার অনুমোদন একটা ব্যাপার ছিল, তাহলে খলিফা পন্থাটা কি আমাদের একটু জানা উচিত। দেখো হযরত মুহাম্মদ, প্রফেট হযরত মুহাম্মদ 570 থেকে 632 খ্রিস্টাব্দ পর্যন্ত বেঁচে ছিলেন, বা তার জন্ম 570 খ্রিস্টাব্দে এবং মৃত্যু 632 খ্রিস্টাব্দে। তখন তিনি ইসলাম ধর্মের একদম সুপ্রিম লিডার ছিলেন এবং ওনার কথাই শেষ কথা হতো। কিন্তু ওনার মৃত্যুর পর মুসলিম অর্থাৎ ইসলামিক লিডার কে হবেন, অর্থাৎ খলিফা কে হবেন, সেটা নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয়। প্রথম দিকে তেমন দ্বন্দ্বটা প্রকট ছিল না, তার সহজ স্তর, এই যে আবু বকর, তিনি প্রথম খলিফা হলেন, ওমর দ্বিতীয় খলিফা হলেন, তারপরে ওসমান তৃতীয় খলিফা, চতুর্থ খলিফা হলেন আলী। এই আলী হযরত মুহাম্মদের একদম সরাসরি বংশধর এবং তার অনুগামীরাই শিয়া নামে পরিচিত হলেন। এবার এই খলিফা হচ্ছে মুসলিম ধর্মের, ইসলামিক ধর্মের, মুসলিম ধর্মের নয়, ইসলামিক একদম সুপ্রিম লিডার। সেই সুপ্রিম লিডারের উপর ভিত্তি করে গড়ে উঠতে হচ্ছে খিলাফত। এই যে খিলাফত, এর পরবর্তীতে এই খিলাফতটা চলে যায় উমাইয়দ খিলাফতের আন্ডারে, তারপরে সেটা আব্বাসিদ অর্থাৎ ইরাক ইরান কেন্দ্রিক এই খিলাফত চলে যায়, এটা হচ্ছে তুরস্ক কেন্দ্রিক। এই যে খিলাফত, এই খিলাফতের অনুমোদন নিয়ে ছোট ছোট জায়গাগুলিতে বিভিন্ন রাজবংশ রাজত্ব করত, এই খিলাফতের অনুমোদন নেওয়া হয়েছিল। এবার চলে আসি ভারতবর্ষে প্রথম আক্রমণগুলি সম্পর্কে। এবার দেখো ভারতবর্ষের পরবর্তী দিকে যদি দেখা যায়, ওই হুনদের পর পরবর্তী দিক থেকে যদি দেখা যায়, ভারতের প্রথম বিদেশি এবং মুসলিম আক্রমণ ঘটেছিল 712 খ্রিস্টাব্দে। 712 খ্রিস্টাব্দে মূল আক্রমণটা হয়, সেটি আক্রমণ করেছিলেন মোহাম্মদ বিন কাসিম। কে আক্রমণ করেছিলেন? মোহাম্মদ বিন কাসিম। মোহাম্মদ বিন কাসিমের আক্রমণের কারণটাই ছিল এই যে ভারতবর্ষের দক্ষিণ ভারত এবং শ্রীলঙ্কা থেকে এই জাহাজ পথে, এই জাহাজ এদিক দিয়ে কোথায় যেত? ইরাক ইরানে চলে যেত এবং সেই জাহাজে মশলা থাকতো, সেই মশলার একটা বাণিজ্য হতো। সেই জাহাজ যখন এদিক দিয়ে যেত, এই মাকরান পোস্ট বা তৎকালীন
দেবল বন্দর বা করাচির এখানে জাহাজটা এখানে অনেক সময় কি হতো, বিশ্রাম নিত বা কিছুদিনের জন্য অপেক্ষা করত। তো এখানকার রাজা ছিলেন ব্রাহ্মণধর্মী দাহির। এই যে ধর্মী দাহির ছিলেন এখানকার রাজা। সেই দাহিরের রাজত্বকালে এখানকার একটি জাহাজ লুট হয়, তার মশলা থেকে শুরু করে সবকিছু লুট হয়ে যায়। তখন ইরাকের যে শাসনকর্তা ছিলেন আল হাজ্জাজ, তিনি এটাতে প্রচন্ড ক্ষিপ্ত হন যে তার জাহাজের দাম, তার মশলা যেগুলো লুট হয়ে যায় তার দাম দাহিরের কাছে দাবি করে, কিন্তু সেটা তিনি দিতে অস্বীকার করায় তিনি 712 খ্রিস্টাব্দে তার সেনাপতি মোহাম্মদ বিন কাসিমকে ভারতে পাঠান। এই যে সিন্ধু প্রদেশে এসে তিনি কি করলেন, সিন্ধু প্রদেশে এসে ভারতবর্ষের প্রথম মুসলিম আক্রমণকারী হিসাবে বিবেচিত হলেন কে, এই মোহাম্মদ বিন কাসিম। তিনি সিন্ধু প্রদেশ এই চত্বর দখল করলেন, মাকরান পোস্ট দখল করলেন, ভারতে ঢোকার রাস্তা তিনি খুলে দিলেন। তারপর তিনি ফিরে গেলেন, সে একটা আলাদা ইতিহাস। এই ইতিহাসের ক্ষেত্রে আমরা আর বিশ্লেষণ বেশি করব না, আমরা একটা ধারাবাহিকতা রক্ষাটি হচ্ছে আমাদের ইতিহাসের আজ প্রথম লক্ষ্য। তারপরে দেখো এই যে খিলাফত, এই এরিয়ার থেকে ধরো এই এরিয়ার মধ্যে যে খিলাফত, সেই খিলাফতের পারমিশন নিয়ে একটি পাওয়ার সেন্টার গড়ে উঠলো, সেটা হচ্ছে গজনি। এই যে গজনি একটি খিলাফতের অনুমোদন নিয়েই একটা নতুন পাওয়ার সেন্টার হিসেবে গড়ে উঠলো গজনি। গজনি হচ্ছে বর্তমান আফগানিস্তানের এই একটি অংশ। সেখানে আলেপ্তেগিনের নেতৃত্বে এর উত্থান শুরু হয়। সুবক্তেগিন ইসমাইল হয়ে সুলতান মাহমুদ এই গজনির পাওয়ারের কেন্দ্রবিন্দুতে আসেন। এই গজনি থেকে ভারত আক্রমণের একটা সূচনা হয়েছিল সুবক্তেগিনের সময়। উনি 986 খ্রিস্টাব্দে জয়পালের সময়, তখন ভারতের হিন্দু শাহী রাজা ছিলেন জয়পাল। এই সময় গজনি থেকে একটা আক্রমণ হয়েছিল, সে আক্রমণ করেছিলেন কে, সুবক্তেগিন। এবং সুবক্তেগিন ভার্সেস জয়পালের যে আক্রমণ হয়েছিল, সুবক্তেগিন সেক্ষেত্রে জয়পালের কাছ থেকে খাইবার পাসের দখল নিয়ে নেন এবং তিনি আবার তার সাম্রাজ্যে গজনিতে ফিরে যান। তারপরে ক্ষমতায় যখন আসলেন সুলতান মাহমুদ, যার আসল নাম আব্দুল কাসেম মাহমুদ, তিনি কি করলেন, গজনির পাওয়ারে আসলেন। তিনি ভারত আক্রমণের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন। ভারতকে তিনি 1000 থেকে 1027 খ্রিস্টাব্দে 17 বার আক্রমণ করলেন। কতবার আক্রমণ করলেন? 17 বার। তাহলে প্রথম আক্রমণকারী একটু আগে আমরা পেলাম 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম। তারপরে দেখো সুবক্তেগিন ঢুকলেন, শুধুমাত্র খাইবার পাস নিয়ে দখল নিয়ে চলে গেলেন। এই খাইবার পাস দিয়ে ভারতবর্ষকে আক্রমণ করলেন কে, এই গজনির সুলতান মাহমুদ। তারপরে দেখো সুলতান মাহমুদ যখন আক্রমণ করলেন, তিনি কিন্তু ফিরে চলে গেলেন। কিন্তু ভারতবর্ষে মুসলিম সাম্রাজ্যের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন কিন্তু মোহাম্মদ ঘুরি। দেখো 712 পরে 1191 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি প্রথম তরাইনের যুদ্ধে ভারতবর্ষে সূচনা করলেন। কিন্তু প্রথম তরাইনের যুদ্ধে তিনি পরাজিত হলেন, পৃথ্বীরাজ চৌহানের কাছে পরাজিত করলেন, পৃথ্বীরাজ চৌহানের কাছে পরাজিত ফিরে গেলেন। আবার 1192 তিনি আবার ফিরে আসলেন, ফিরে এসে ভারতে তরাইনের যুদ্ধের মধ্য দিয়ে একটি মুসলিম সাম্রাজ্যের ভিত্তিপ্রস্তর স্থাপন করে দিলেন। এই 1292 থেকে 1192 থেকে এই 1206 এর মধ্যে একটা ঝঞ্ঝাপূর্ণ ইতিহাস। তিনি মোহাম্মদ ঘুরি ভারতে রেখে গেলেন তার দাস কুতুবউদ্দিন আইবককে। এই 1206 এর আগে আরো একটা গুরুত্বপূর্ণ ইতিহাস রয়েছে, সেটি হচ্ছে 1194 একটা যুদ্ধ হয়েছিল, ব্যাটেল অফ চন্দওয়ার যুদ্ধ। তারপরে তিনি আবার 1205-এ ভারতে আসছিলেন খোকারদের বিদ্রোহ দমন করার জন্য। তারপরে তিনি